ধরি আমার কাছে একটা রূপান্তর বা ট্রান্সফরমেশন টি আছে, যেটা হচ্ছে একটা ম্যাপিং আর এন থেকে আর এন পর্যন্ত। তাহলে এটা যদি হয় এর ডোমেইন এরকম, অর্থাৎ এটা হচ্ছে আর এন, তাহলে এর কোডোমেইনও হবে একই জিনিস, অর্থাৎ এটাও হবে আর এন। তাহলে তুমি যদি আমার ডোমেইনে আমাকে যে কোনো একটা বিন্দু দাও, ধরি তুমি আমাকে এক্স দিলে, তাহলে টি যেটা করবে সেটা হচ্ছে এ কে ডোমেইন থেকে কোডোমেইনে ম্যাপিং করবে, এবং কোডোমেইনে ম্যাপিং করার পরে আমরা এখানে একটা যে কোনো বিন্দু পাবো। এটাকে আমরা বলতে পারি টি অফ এক্স, অর্থাৎ অর্থাৎ এক্স এর রূপান্তরিত রূপ। এবং যেহেতু আমরা জানি এটি রৈখিক রূপান্তর বা লিনিয়ার ট্রান্সফরমেশন, সুতরাং আমরা বলতে পারি যে এই ট্রান্সফরমেশনটি সমান হবে আমাদের ভেক্টর এক্স এর সাথে গুণ যে কোনো একটা ম্যাট্রিক্স এ। তাহলে এই জিনিসটা সমান হলো যে কোনো একটা ম্যাট্রিক্স এ গুণ আমাদের ভেক্টর এক্স, এবং এগুলো তোমরা আগে অনেক অনেকবার দেখেছো। তবে আমি চাই তোমরা এই জিনিসগুলো কথায়ও বুঝো, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে এ হচ্ছে, একে আমরা বলতে পারি টি এর ম্যাট্রিক্স, বা আমরা এটাকে বলতে পারি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, বা রূপান্তর, বাংলায় বললে রূপান্তর ম্যাট্রিক্স। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স টি এর জন্য, ফর টি। এবং গত কয়েক ভিডিওতে আমরা শিখেছি যে একই ভেক্টরকে আমরা ভিন্ন ভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থা বা কোঅর্ডিনেট সিস্টেমে প্রকাশ করতে পারি। এবং যখন আমরা এক্স কে এভাবে লিখি, তখন আমরা জানি যে আমরা এক্স কে আদর্শ স্থানাঙ্ক বা স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটের মাধ্যমে দেখাচ্ছি, অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি যে এদেরকে আদর্শ ভিত্তি বা স্ট্যান্ডার্ড বেসিসের সাপেক্ষে প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা জিনিসগুলোকে আরেকটু নিখুঁতভাবে বলি। আমরা যে এ যেটা বলছি এটা আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এটা তখনই কেবল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হবে যখন আমরা এক্স কে আদর্শ স্থানাঙ্ক অথবা আদর্শ ভিত্তির সাপেক্ষে প্রকাশ করব। তাহলে এখন আমরা এখানে একটা ছোট্ট শর্ত যুক্ত করে দিতে পারি এই জিনিসটার সাথে। আমরা এখন বলতে পারি যে এ টি এর ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হবে উইথ রেসপেক্ট টু দ্য স্ট্যান্ডার্ড বেসিস, অর্থাৎ আদর্শ ভিত্তির সাপেক্ষে। অর্থাৎ কেবল এক্স যখন আদর্শ ভিত্তির সাপেক্ষে প্রকাশিত, তখনই এটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হবে। এবং আমি এখানে বলে নিই যে এই নীল যে অংশটা আমি লিখলাম, এটা আমি আগে কখনো লিখিনি এবং আগে কখনো বলিও নি। কেন? কারণ এতদিন পর্যন্ত আমরা যেসব নিয়ে কাজ করছিলাম তা সবই ছিল স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটে প্রকাশ করা। তবে এখন আমরা নতুন করে জানছি যে আমাদের অসংখ্য অসংখ্য বেসিস বা অসংখ্য কোঅর্ডিনেট আছে। সুতরাং আমরা বলতে পারি যে আর এন কে আমরা অসংখ্য বেসিস ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি, অর্থাৎ অসংখ্য ভেক্টর আছে যেগুলোর মাধ্যমে আর এন কে প্রকাশ করা যায়। এবং এই যে বেসিস গুলো আছে, তুমি আর এন এর যে কোনো ভেক্টরকে মানে সেই বেসিসের সাপেক্ষে, ওই বেসিস গুলোর সাপেক্ষে একটা কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে তুমি এই ভেক্টর আর এন এর যে কোনো ভেক্টরকে প্রকাশ করতে পারো। শেষ অংশটাতে আসলে একটু বেশি কথা বলে ফেলেছি, এটাকে একটু গুছিয়ে বলি এখন। ধরি আমার কাছে একটা বেসিস বি যা এন সংখ্যক ভেক্টর নিয়ে গঠিত, এবং ভেক্টরগুলো রৈখিকভাবে স্বাধীন বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা বেসিসের সংজ্ঞা থেকেই আমরা জানি। ভেক্টরগুলো হচ্ছে ভি1, ভি2, এভাবে করে পুরো vn পর্যন্ত। তাহলে এগুলো হলো কতগুলো ভেক্টর যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং এরা Rn এর সদস্য। সুতরাং আমরা বলতে পারি যে B হচ্ছে Rn এর একটা বেসিস। B is a basis for Rn. B Rn এর একটি বেসিস। এটা আসলে আরেকভাবে বলা যে এই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং Rn এর যে কোনো ভেক্টরকে আমরা এদের রৈখিক সংযুক্তি বা লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো। এবং এটা আসলে আরেকভাবে বলা যায় Rn এর যে কোনো ভেক্টরকে আমরা এই বেসিসের সাপেক্ষে স্থানাঙ্কে বা কোঅর্ডিনেটে প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানের যে এই বিন্দুটা, অর্থাৎ এখানের যে এক্সটা, এটা যখন আমরা স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটের সাপেক্ষে দেখাচ্ছি, তখন এটাই হচ্ছে আমাদের এক্স। তবে এই এক্স কে যখন আমরা এই বেসিস বি এর সাপেক্ষে স্থানাঙ্কে প্রকাশ করব, তখন সেটা দেখতে এরকম হয়ে যাবে। অথবা এটাকে দেখতে এরকম না বলে আমরা এভাবে বলি যে আমরা এটাকে তখন এইভাবে প্রকাশ করব, এভাবে নোট করব একে। অর্থাৎ আমরা এই বেসিসের সাপেক্ষে প্রকাশ করব। এখানে এটা একটা কোঅর্ডিনেট হতে পারে এবং এখানে এটা আরেকটা কোঅর্ডিনেট হতে পারে, তবে এরা উভয়ই এই বেসিসের সাপেক্ষে প্রকাশিত। একইভাবে আমাদের এখানের এই যে ভেক্টরটি, এই ভেক্টরটিও Rn এ অবস্থিত। সুতরাং আমরা বলতে পারি এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আমরা এই ভেক্টরটাকে বের করতে পারি। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি যে আমরা এই ভেক্টরটাকে আমাদের এই বেসিসের সাপেক্ষে কোঅর্ডিনেটে প্রকাশ করব। অর্থাৎ এই একই ভেক্টর থাকবে, কিন্তু এটাকে আমরা আগের বারের মতো পরিবর্তন করে দেব, অর্থাৎ তখন আমরা একে এই বেসিসের সাপেক্ষে প্রকাশ করব। তাহলে মানে আমি মনে করি তোমার মাথায় এখন একটা ভালো প্রশ্ন আসা উচিত। প্রশ্নটা হচ্ছে এরকম যে
আমরা যদি যে কোনো একটা সাধারণ ভেক্টর x নিয়ে শুরু করি এবং তারপর আমরা সেটার উপর এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অর্থাৎ মানে আমরা এটাকে a দিয়ে গুণ করব, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স a দিয়ে গুণ করব, তাহলে আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলটাও হবে স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটের সাপেক্ষে। প্রশ্ন হলো আমি যদি আদর্শ স্থানাঙ্কে না শুরু করে যে কোনো ধরো এই বেসিসের সাপেক্ষে শুরু করতাম, তখন আমাদের ফলাফলটা কি হতো? সেই ক্ষেত্রে মানে আমাদের টি যেটা ছিল, টি কিন্তু এই বিন্দু থেকে এই বিন্দুতেই মানে আমাদেরকে ট্রান্সফর্ম করবে, ম্যাপ করবে। টি কিন্তু মানে এটা নিয়ে ভাববে না যে এটা কোন কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশিত, টি এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যাবে। অর্থাৎ আমি এটাকে এখানে দাগ টেনে দেখিয়ে দিই, টি এই বিন্দু থেকে এই বিন্দুতেই মানে ম্যাপিং করবে। অর্থাৎ টি একটা লিনিয়ার ট্রান্সফরমেশনই থাকছে যেটা এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এক্স কে ভিন্নভাবে প্রকাশ করি তাহলেও কিন্তু সেটা এই বিন্দু থেকে এই বিন্দুতেই যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে মানে হয়তো আমরা বলতে পারি যে এখানে এটা সমান হচ্ছে অন্য কোনো একটা ম্যাট্রিক্স গুণ এখানে এই জিনিসটা। এটাকে আমি লিখে ফেলি, এখানে লিখে ফেলি, তাহলে হয়তো বা এই টি অফ এক্স, আচ্ছা না এটা হয়তো বা না, মানে এটা যেহেতু ভিন্ন ভিন্ন কোঅর্ডিনেটে দেখাচ্ছে সুতরাং আমরা বলতে পারি এটা এরকম হতেই হবে। আমরা যদি আমাদের এই ট্রান্সফর্মড এক্স কে মানে টি এর এক্স এর ট্রান্সফরমেশনকে আমরা যদি বেসিস বি এর সাপেক্ষের কোঅর্ডিনেটের মাধ্যমে প্রকাশ করি তাহলে এটা এরকম হবে। অর্থাৎ আমরা যদি এটাকে আমরা ভিন্ন কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশ করি তাহলে সেটা সমান আমি বলবো যে কোনো একটা ভিন্ন ম্যাট্রিক্সের সাথে এক্স এর গুণফল। অর্থাৎ মানে এ নয় এমন যে কোনো একটা ভিন্ন ম্যাট্রিক্স, ধরি সেটা নাম দিলাম আমরা ডি, তাহলে সেই ডি ম্যাট্রিক্সের সাথে আমরা গুণ করব বি কোঅর্ডিনেট সাপেক্ষে এক্স কে প্রকাশ করলে যা পাই সেটা, অর্থাৎ ডি গুণ বি রিপ্রেজেন্টেশন অফ এক্স। অর্থাৎ আমি মূলত বলতে চাচ্ছি যে আমরা এমন একটা ম্যাট্রিক্স ডি বের করতে পারবো যেটা দ্বারা আমরা এই কাজটি করতে পারি, এবং তখন আমরা বলবো যে ডি ডি হচ্ছে একটা ট্রান্সফরমেশন বা রূপান্তর, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স টি এর জন্য। আমরা উপরে দেখেছিলাম যে এ ধরে নিয়েছিল যে এক্স কে আমরা আদর্শ স্থানাঙ্কের সাপেক্ষে প্রকাশ করেছি, কিন্তু এখানে যেটা করছে ডি ধরে নিচ্ছে যে এক্স কে আমরা এই বেসিস বি এর সাপেক্ষে স্থানাঙ্কে প্রকাশ করছি। অর্থাৎ বেসিস বি এর সাপেক্ষে প্রকাশ করা, বেসিস বি এর সাপেক্ষে অর্থাৎ উইথ রেসপেক্ট টু দ্য বেসিস বি, বেসিস বি এর সাপেক্ষে প্রকাশ করা। এবং আমাদের এই জিনিসগুলো দেখাতে পারা উচিত কারণ এগুলো আসলে একই জিনিস, শুধু এই একই জিনিসগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করা। অর্থাৎ আমি যদি স্ট্যান্ডার্ড ভাবে দেখাতে চাই তাহলে আমি কি করব, আমি এ দিয়ে গুণ করে এ এক্স পাবো, এবং আমি যদি এটাকে আদর্শ স্থানে না দেখাতে চাই তাহলে আমি কি করব, অন্য যে কোনো একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে গুণ করব এবং আমরা অন্য কোঅর্ডিনেটের সাপেক্ষে ফলাফল পাবো। তাহলে চলো আমরা দেখি আমরা এখানের এই ডি এবং আমাদের উপরে যে আছে এ, এদের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে বের করতে পারি কিনা। আমরা কয়েকটি ভিডিও আগে দেখেছিলাম আমরা আমাদের এখানের এই বেসিস গুলো থেকে একটা বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স বের করতে পারি বা সেটাকে সৃষ্টি করতে পারি, এবং এই চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স বা বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স গঠন করা খুবই সহজ। এটা কলাম হিসেবে বি এর বেসিস ভেক্টরগুলিকে ব্যবহার করে, অর্থাৎ v1 v2, আচ্ছা দাঁড়াও এখানে কমা দিয়ে দিচ্ছি, এটা কমা দেওয়া লাগবে না, এগুলো তো শুধু কলাম, v2 এভাবে করে vn পর্যন্ত। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা n বাই n ম্যাট্রিক্স, কারণ এদের প্রত্যেকটি n টি উপাদান আছে এবং n টি কলাম আছে, সুতরাং এটা একটা n বাই n ম্যাট্রিক্স। এবং আমরা জানি যে c এর প্রত্যেকটি কলাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সুতরাং c বিপরীতযোগ্য বা ইনভার্টেবল। দাঁড়াও আমি এটাকে লিখে দেই, c ইনভার্টেবল। এবং আমরা কিছু মানে কয়েকটি ভিডিও আগে দেখেছিলাম যে আমাদের যদি একটা ভেক্টর x থাকে, যে কোনো একটা ভেক্টর x যেটাকে আমাদের বেসিস b এর সাপেক্ষে আমরা কোঅর্ডিনেটে প্রকাশ করছি, এবং আমরা জানি যে আমরা দেখেছিলাম যে c এই x এর সাথে যদি আমরা c কে গুণ করি তাহলে আমরা পাবো ভেক্টর x। এটা আমাদেরকে দেখায় যে c এর এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আমরা এখানে x কে পাচ্ছি। এবং আমরা ইতিমধ্যেই বলেছি যে c ইনভার্টেবল, সুতরাং আমরা এটাও দেখেছিলাম সেখানে যে আমাদের যদি মানে সাধারণ কোঅর্ডিনেটে x থাকে সেটাকে আমরা যদি c ইনভার্স দিয়ে গুণ করি, সেটাকে আমরা যদি c ইনভার্স দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, আশা করি তুমি বুঝতে পারছো, সেটা দিয়ে আমরা গুণ করলে আমরা x এর বেসিস b এর সাপেক্ষে কোঅর্ডিনেটে প্রকাশ পাবো, x বেসিস b কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশ। এবং এই দুটি সমীকরণ আসলে মানে খুব কাছাকাছি দুটি জিনিস দেখায়। দেখো আমরা এই প্রথম সমীকরণ, আচ্ছা একটু ভিন্ন রং নিই, আমরা যদি এই প্রথম সমীকরণটাকে c ইনভার্স দিয়ে গুণ করি তাহলে কি হবে, তাহলে আমরা
আমাদের এখানের এই সমীকরণটিকে পাবো। এখন এই সব তথ্য দেওয়ার পরে চলো আমরা দেখি আমরা এদের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে বের করতে পারি কিনা। চলো আমরা দেখি যে এই ডি গুণ এক্স বি এইটা সমান কত। তাহলে ডি গুণ এক্স বি কোনটা হবে? আমরা এখানে বৃত্তে দেখি, এটা হচ্ছে এখানে আমাদের ডি গুণ এক্স বি, ডি গুণ ডি গুণ ডি গুণ এক্স এর বি বেসিসের সাপেক্ষে কোঅর্ডিনেটে প্রকাশিত রূপ। এবং এই জিনিসটা আমরা দাবি করছি, আমরা বলছি যে এখানের এই জিনিসটা হচ্ছে ডি গুণ আমাদের বেসিস বি এর সাপেক্ষে এক্স এর প্রকাশিত রূপ। তাহলে চলো আমরা এই সবগুলোকে এখানে লিখে ফেলি। আমরা নিচে গিয়ে লিখি। আচ্ছা না, ধরো আমি এই জায়গাটাতেই লিখতে পারি, কারণ আমি চাচ্ছি যে গ্রাফগুলো এখানে থাকা অবস্থায় এখানে লিখতে। তাহলে আমরা লিখব ডি গুণ এক্স বি, এটা সমান হচ্ছে আমাদের এখানের এই জিনিসটি, অর্থাৎ মানে বি কোঅর্ডিনেটের সাপেক্ষে এক্স এর প্রকাশিত রূপের ট্রান্সফরমেশন অফ এক্স উইথ রেসপেক্ট টু দ্য নন স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট। তাহলে এটা লিখে ফেলি, ট্রান্সফরমেশন অফ এক্স উইথ রেসপেক্ট টু দ্য কোঅর্ডিনেটস অফ বি, অথবা বি কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশিত রূপ। যাই হোক, এটা তো আমরা এখানেই দেখতে পাচ্ছি, কিন্তু এখন প্রশ্ন হলো এই ট্রান্সফরমেশন অফ এক্সটা কি? এই এক্স এর ট্রান্সফরমেশনটা কি? সেটা আর কিছুই না, সেটা হচ্ছে এ গুণ এক্স। মানে আমরা যদি এক্স কে আদর্শ কোঅর্ডিনেটে রাখি, তারপর সেটার সাথে এ গুণ করি, তাহলে যেটা পাই সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ এক্স। তাহলে এটা সমান হচ্ছে এক্স, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটে রাখছি, গুণ আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এ, এবং এই পুরো গুণফলটাকে আমরা এখন আমাদের বি কোঅর্ডিনেটের সাপেক্ষে বা বি বেসিসের সাপেক্ষে কোঅর্ডিনেটে নিয়ে যাব। এখন আমাদের কাছে যেহেতু এই জিনিসটা দেয়া আছে, মানে আমাদেরকে বলে দেওয়া আছে যে এই জিনিসটা, তাহলে আমরা এখান থেকে কিভাবে বের করবো যে ভেক্টর এ এক্স দেখতে কি রকম হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে এই জিনিসটা আছে, এবং আমাদের এই জিনিসটা আর এই জিনিসটা আসলে মানে মূলত একই কথা। আচ্ছা না, ধরো আমরা এটাকে অন্যভাবে দেখাবো। আমাদের কাছে এই জিনিসটা আছে, এখানে ঠিক এই জিনিসটা, এবং এটা আসলে একই জিনিস। এবং আমরা চাচ্ছি যে এই বিন্দুটাকে আদর্শ স্থানাঙ্কে প্রকাশ করতে, এবং সেটার জন্য আমরা কি করতে পারি? আমরা এটাকে সি দিয়ে গুণ করব। আমি এটাকে এখানে নিচে করি, স্ক্রোল ডাউন করে নিই আমি নিচে। অর্থাৎ আমরা এখানে এই সমীকরণের উভয় পক্ষে আমরা সি দিয়ে গুণ করব। আমরা এখন এই জায়গায় এখানে এটা, আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমার আমার মনে হয় আমরা প্রথমে যেটা দেখছিলাম সেটাই সঠিক সমীকরণ ছিল। আমাদের এখানে এটা, আচ্ছা দাঁড়াও, প্রথম যেটা ভেবেছিলাম সেটাই ঠিক ছিল। আমাদের কাছে তাহলে এটা আছে, ওইটা এবং এটা একই জিনিস। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, সি ইনভার্স গুণ, আমাদের এখানে কিন্তু এক্স নেই, এখানে আছে এই এক্স, সুতরাং আমরা লিখবো সি ইনভার্স গুণ এই এক্স, তাই না? আমাদের এই এক্স কে আমরা যদি নন স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটের মাধ্যমে প্রকাশ করতে যাই, তাহলে আমরা কি করতে হবে? আমাদের এটার সাথে সি ইনভার্স গুণ করে দিতে হবে। অর্থাৎ ভেক্টর এই এক্স এর সাথে আমরা যদি সি ইনভার্স গুণ করি, তাহলে এটা আমরা বি কোঅর্ডিনেটের মাধ্যমে প্রকাশিত রূপ পাই। অর্থাৎ আমার কাছে যদি এই এক্স থাকে, এবং এটাকে আমরা যদি আমাদের চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স এর বা বেসিস পরিবর্তক ম্যাট্রিক্সের ইনভার্স দিয়ে গুণ করি, তাহলে আমরা সেই এ এক্স ভেক্টরের নন স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটের প্রকাশিত রূপ পাবো। এখন প্রশ্ন হলো যে এই ভেক্টর এক্স সমান কত? এক্স হচ্ছে আমাদের বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স গুণ আমাদের নন স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটের সাপেক্ষে এক্স এর প্রকাশিত রূপ। তাহলে আমাদের এখানের এই জিনিসটা সমান হবে সি ইনভার্স গুণ এ, এর সাথে আমরা গুণ করব এক্স হচ্ছে আমাদের সি গুণ আমাদের নন স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটের সাপেক্ষে এক্স এর প্রকাশিত রূপ, সি গুণ এক্স বি। আমি এই জিনিসটা নিয়ে আরেকটু কথা বলতে চাই, কারণ এখানে আমি কিছু ব্যাপার একটু গুলিয়ে ফেলেছিলাম। আমি এখানে আরেকবার বলি এটা। আমি যদি এক্স এর বি কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশিত রূপ দিয়ে শুরু করি, তাহলে আমি সেটাকে প্রথমে ডি দিয়ে গুণ করব। তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, আমি এটাকে ডি দিয়ে গুণ করব এবং আমি ঠিক এখানে পৌঁছাবো, এবং এটা এবং এখানের এই জিনিসটা একই জিনিস, কারণ এখানের এই জিনিসটা হচ্ছে আমাদের এক্স এর ট্রান্সফরমেশন অফ এক্স এর নন স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশিত রূপ, বা আমাদের বি এর সাপেক্ষে কোঅর্ডিনেটে প্রকাশিত রূপ। এবং আমরা যখন স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটে থাকি, তখন এই ট্রান্সফরমেশন এক্স হয় শুধুমাত্র এ গুণ এক্স। তবে আমি সেই জিনিসটাকে আমাদের ওই এ এক্স কে আমরা নন স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটে প্রকাশ করতে চাই। তাহলে আমরা কি চাই বলছি? আমরা বলছি আমরা এ এক্স কে নন স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটে প্রকাশ করতে চাই, এবং সেটা কি হবে? সি ইনভার্স গুণ এ গুণ এক্স, তাই না? মানে এখানের এই জিনিসটা এবং এখানের এই জিনিসটা।
অর্থাৎ তুমি এই জিনিসটাকে যদি নন স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটের মাধ্যমে প্রকাশ করতে চাও তাহলে তুমি কি করবে, তুমি সি ইনভার্স দিয়ে গুণ করবে। এবং আমরা জানি যে x সমান কি, x সমান হচ্ছে নন স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটর x গুণ আমাদের ম্যাট্রিক্স সি। অর্থাৎ আমরা আমাদের x কে এখানের এই জিনিসটা দিয়ে প্রতিস্থাপিত করতে পারি। তাহলে এই পুরো ভিডিও থেকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি কি, আমরা এখন বলতে পারবো যে d গুণ b এর সাপেক্ষে প্রকাশিত x সমান হচ্ছে c ইনভার্স গুণ a গুণ c, এবং এই পুরোটার সাথে আমরা গুণ করব b কোঅর্ডিনেটের সাপেক্ষে x এর প্রকাশিত রূপ। অর্থাৎ এখন এই এই পর্যায়ে এসে আমরা বলতে পারি যে d এবং এখানে c ইনভার্স ac এই দুটো জিনিস সমান। তাহলে আমরা বলতে পারছি যে d সমান হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, t এর জন্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আমাদের বেসিস b এর সাপেক্ষে। আমি পুরো জিনিসটা লিখে দিচ্ছি, d হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স t এর জন্য আমাদের বেসিস b এর সাপেক্ষে, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর t উইথ রেসপেক্ট টু দ্য বেসিস b। এবং আমি এখানে লিখি, এবং আমরা বলবো যে c হচ্ছে আমাদের বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স, আমাদের বেসিস b এর জন্য c হচ্ছে বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স, অর্থাৎ the change of basis matrix for b। এবং আমরা আরেকটা যেটা পেয়েছি সেটা হচ্ছে a, আচ্ছা সেটাকেও লিখে দিই, আমার মনে হয় এটা এখানে সবগুলো একসাথে লিখে দেওয়া ভালো। তাহলে এবং a হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, আমি এখানে ছোট হাতে লিখছি, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স t এর জন্য আমাদের আদর্শ ভিত্তির সাপেক্ষে, অর্থাৎ with respect to the standard basis। অর্থাৎ a হচ্ছে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স t এর জন্য আদর্শ বেসিসের সাপেক্ষে। তাহলে আমরা এই পর্যায়ে এসে বলতে পারি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে d সমান হচ্ছে c ইনভার্স গুণ a গুণ c, যেটা হচ্ছে আমাদের এই ভিডিওর সবচেয়ে বড় প্রাপ্তি। এবং এটা খুব মজাদার, আমি মূলত তোমাদের এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে a হচ্ছে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স একটা বিশেষ কোঅর্ডিনেটের জন্য, এবং আমরা বিভিন্ন বেসিস গঠন করতে পারি। সুতরাং আমাদের বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পেতে পারি, সেটাই এখানে দেখাচ্ছি। এবং আমরা যদি সেই বিভিন্ন বেসিসের সাপেক্ষে ভিন্ন ভিন্ন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে কোঅর্ডিনেটে আছি সেটার সাপেক্ষে বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স বানাতে হবে। তারপরে আমরা আমাদের নতুন নতুন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হিসাব করতে পারবো এই সূত্রটি প্রয়োগ করে।